এখন সাবঅর্ডিনেট ক্লজ হলে সাবঅর্ডিনেট ক্লজ হওয়ার পর এবং সাবঅর্ডিনেট ক্লজ গুলো কিসের एग्जांपल হয়? কমপ্লেক্স সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লজ থাকে কমপ্লেক্স সেন্টেন্সে। তাহলে এই শব্দগুলোর সাথে যুক্ত এই যে এই ওয়ার্ডগুলোর সাথে যুক্ত ক্লজ সহকারে যে সেন্টেন্সটা গঠিত হবে সেটাই হচ্ছে তোমার কমপ্লেক্স সেন্টেন্স। আবার এর আগে আমরা যেটা দেখিয়েছি, এর আগে আমি যেটা দেখাইছি যে এর আগের এটা একটু দেখাই তোমাদেরকে। এর আগে আমি তোমাদেরকে যেটা দেখাইছি এই যে এটা এই ফ্যান মানে ফ্যান বয়েস এই কনজাংশন গুলো থাকলে এবং আইদার অর নাইদার নর হোয়েদার হোয়ারস অন দা কন্ট্রারি মোর আবার আদারওয়াইজ এগুলো থাকলে এটাকে বলা হয় কোঅর্ডিনেটিং কনজাংশনস। তার মানে কোঅর্ডিনেটিং কনজাংশনস অর্থ হলো কোঅর্ডিনেটিং কনজাংশনস গুলো কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সে ব্যবহার হয়। তাহলে এই সেন্টেন্স গুলো হবে কম্পাউন্ড সেন্টেন্স। এই সেন্টেন্স গুলো হবে এই শব্দগুলো ব্যবহার হয় কম্পাউন্ড সেন্টেন্সে। কম্পাউন্ড সেন্টেন্সে। তোমরা কি বুঝতে পেরেছো এই জিনিসটা? বুঝতে পারে কিনা কোনটা কোন টেন্সে বসে কোন সেন্টেন্সে বসে এটা বুঝছো তোমরা? মানে এই এই কনজাংশন গুলো যদি কোন একটা সেন্টেন্সে দেখো তাহলে সেটা কম্পাউন্ড সেন্টেন্স হবে, আর এই কনজাংশন যদি কোন একটা সেন্টেন্সে দেখো তাহলে সেটা হবে কমপ্লেক্স সেন্টেন্স। এটা কনজাংশনের। এবার আসো যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো আরেকটা স্লাইড দিতে হবে আমাকে, একটু ওয়েট করো। একটা স্লাইড যেটা ভাইয়া আজকে আলোচনা। হ্যাঁ বলো। সাবঅর্ডিনেটিং কনজাংশনে যে আছে এস ডট এস ও ডট এস, এটা কি সাবঅর্ডিনেটিং নাকি হ্যাঁ, এটা কোরিলেটিভ? আসলে এটা আসলে এইগুলোকে অনেকে কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে ধরছে, এই জন্য আমি তোমাদেরকে সাবঅর্ডিনেট কনজাংশন বলেছি, বুঝছো? এগুলোকে কমপ্লেক্স সেন্টেন্স ধরা হয়, এই জন্য সাবঅর্ডিনেটের মধ্যে ঢুকাইছি। ঠিক আছে? ভাইয়া সাব রিলেটিভ কনজাংশন এগুলা কি কম্পাউন্ডের? বুঝি নাই। সাব রিলেটিভ কনজাংশন গুলা এগুলা কি কমপ্লেক্স সেন্টেন্সে পড়ে নাকি কম্পাউন্ড সেন্টেন্সের অন্তর্ভুক্ত? না, সাবঅর্ডিনেটিংটা শুনো, সাবঅর্ডিনেটিংটা অলওয়েজ কমপ্লেক্স সেন্টেন্সে, কোঅর্ডিনেট গুলো হলো কম্পাউন্ড সেন্টেন্সে। আর সাব রিলেটিভ যেগুলা যেমন both and either or neither nor এগুলা? এগুলো সাবরিলেটিভ না, এগুলোকে বলা কোরিলেটিভ কনজাংশনস, এগুলো কম্পাউন্ড সেন্টেন্সে। মানে জি ভাইয়া বুঝতে পারছি। সাবঅর্ডিনেটিংটা অলওয়েজ কমপ্লেক্স সেন্টেন্সে, কোরিলেটিভ কনজাংশন এবং হলো কোঅর্ডিনেটিং কনজাংশন এই দুটো কম্পাউন্ড সেন্টেন্সে। বুঝতে পেরেছো? জি ভাইয়া। আচ্ছা, একটু একটু ওয়েট করো, ওই স্লাইডটা অন হচ্ছে। হ্যাঁ, দেখতে পাচ্ছো কোরিলেটিভ কনজাংশনস? জি ভাই দেখা যাচ্ছে। হ্যাঁ, এটাই তোমার পরীক্ষা আসবে, এগুলোই খুব গুরুত্বপূর্ণ আর কি, এগুলোর নিয়মগুলো একটু মনে রাখো। দেখো এজ এস সু এস, কেমন? এই এজ এস এবং সু এস এগুলাকে কোরিলেটিভ কনজাংশনস বলা হয়। দেখো হি ইজ অ্যাজ টল অ্যাজ আই, সে আমার মতো লম্বা। হি ইজ নট অ্যাজ টল অ্যাজ আই, সে আমার মতো লম্বা নয়। হি ইজ সো টল অ্যাজ আই। তাহলে অ্যাজ এস সো এসটা পজিটিভ নেগেটিভ উভয় সেন্টেন্সে ব্যবহার হতে পারে। আর মনে রাখবে এগুলোর পরে নাউনটা কিন্তু প্রনাউনটা সাবজেক্টিভ ফর্ম হয়। মনে রাখো অ্যাজ মি বলিও না, মুখে বলার সময় মি বলা যায় কিন্তু লেখার সময় মি লেখা যায় না, লেখার সময় লিখতে হয় আই। তাহলে এটা হলো স্যার এজ এর আর কি। এগুলোর মাঝখানে স্যার অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসতে পারে। এগুলোর মাঝখানে স্যার অ্যাডজেক্টিভ এজ এর মাঝখানে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসে। এখানে হয় অ্যাডজেক্টিভ বসবে অথবা অ্যাডভার্ব বসবে এজ এর মাঝখানে। আচ্ছা, এটা হলো স্যার তোমার তাহলে এজ এসটা। এই সো এজ এবং এজ এর মধ্যে বেসিক ডিফারেন্সটা কি? অনেক সময় বেসিক দেখা কোনো যায় ডিফারেন্স নেই, দুইটার অর্থ সেম এবং দুইটা পজিটিভ নেগেটিভ উভয় সেন্টেন্সে ব্যবহার হতে পারে, বেসিক কোনো ডিফারেন্স নেই। আগে ছিল, আগে বলতো অনেকে সুয়েসটা অনলি নেগেটিভে ব্যবহার হয় এই ধরনের কথা বলতো, কিন্তু মডার্ন ইংলিশে এই ধরনের কোনো তথ্যের উপস্থিতি নেই আর কি। বুঝতে পেরেছো? জি ভাইয়া বুঝতে পারছি। এবার আসো দা সেম অ্যাজ এবং সাজ অ্যাজ,
এগুলার মাঝখানে নাউন বসে। দেখো আমি নাউন লিখে দিয়েছি, কথাটা খুব ভালো করে শুনো। এই যে দেখো সাজ থাকলে এজ হবে, দা সেম থাকলো তখন এজ হবে কানেক্টিং ওয়ার্ড হিসেবে। দেখো আই ওয়ান্ট আমি চাই, সাজ এ বয় এমন একজন বালক, এটা কিন্তু নাউন। এখন বলো তো এজ উইল বি অনেস্ট হবে না হু উইল বি অনেস্ট হবে? বলো তো এজ হবে না হু হবে? হো এজ হবে এজ এস এই জন্য এখানে আসলে অর্থ অনুযায়ী হু হওয়ার কথা, কিন্তু হু হবে না, হবে এজ। কারণ দা সাজের সাথে কানেক্টিং ওয়ার্ড হিসেবে হু বসে না, বসে এজ। এই জন্য এখানে এজ বসাতে হবে। আই ওয়ান্ট সাজ এ বয় এজ উইল বি অনেস্ট। ঠিক আবার দেখো দা আই নিড আমার প্রয়োজন, দা সেম শার্ট ঠিক সেই শার্টটি। বলো এজ হবে না দ্যাট হবে? এজ হবে এজ এস হ্যাঁ, এখানে বস্তুকে ইন্ডিকেট করার জন্য দ্যাট হওয়ার কথা ছিল, কিন্তু দা সেম এর সাথে দ্যাট হয় না, দা সেম এর সাথে কানেক্টিং ওয়ার্ড হিসেবে কি বসে? এজ বসে। এই জন্য আই নিড আমার প্রয়োজন, দা সেম শার্ট ঠিক সেই শার্টটি অ্যাজ ইউ বট যেটা তুমি কিনেছিলে, যেরকম শার্ট তুমি কিনেছিলে। এটা হলো সাজেস এবং দা সেম এর মধ্যে পার্থক্য। এবার গেল এরপর দেখো আইদার অর এবং কি নাইদার নর। এই যে আই উইল ট্রাভেল আমি ভ্রমণ করব, আইদার বাই বাস অর বাই এয়ার। দেখো আইদার থাকলে তার সাথে কি হবে? অর হবে। আর নাইদার থাকলে তার সাথে নর হবে। দেখো নেইদার ইউ নর আই, তুমিও নও আমিও নয়, উইল গো দিয়ার সেখানে যাব, তুমি আমি কি হই সেখানে যাব না। তাহলে আইদার থাকলে অর হয়, নাইদার থাকলে নর হবে। এরপর দেখো এই যে হোয়াইদার থাকলে ওয়াইদার থাকলে অর হয়, এটা তোমরা সবাই জানো। নট অনলি থাকলে বাট অলসো হয়, বোথ থাকলে এন্ড হয়। যেমন দেখো বোথ রেড এন্ড গ্রিন আর মাই ফেভারিট কালার্স। লাল এবং সবুজ দুইটাই আমার ফেভারিট কালার। বোথ থাকলে তার সাথে এন্ড হবে, মাঝখানে এন্ড হবে। ওয়েদার থাকলে তার সাথে অর হবে। দেখো আই এম নট শিওর ওয়েদার আই উইল গো অর নট, আমি কি যাব না এটা আমি শিওর না। ওয়েদার থাকলে তার সাথে অর হয়। নট অনলি থাকলে তার সাথে ভার্সাল হয়, নট অনলি উই বাট অলসো হি। নট অনলি উই বাট অলসো হি। দেখো এখানে ভার্ব কিন্তু ইজ হয়েছে, কারণ নট অনলি বাট অলসো দিয়ে দুইটা সাবজেক্টকে যুক্ত করলে বাট অলসোর পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। এই যে বাট অলসোর পরের সাবজেক্ট আছে হি, এজন্য ইজ হয়েছে। এখানে উই এর কারণে কিন্তু আর হয় নাই, বাট অলসোর পরেরটা অনুযায়ী ভার্ব হয়। তাহলে আই এম নট অনলি উই শুধুমাত্র আমরা নয়, বাট অলসো হি সেও ইজ দ্য প্রাইজ উইনার। তাহলে ওয়েদার থাকলে অর হবে, নট অনলি থাকলে বাট অলসো হবে, বোথ থাকলে এন্ড হবে। আচ্ছা এরপর দেখো না, এরপর তার নাই, এগুলাই কোরিলেটিভ কনজাংশনস আর কি। আমি চেষ্টা করেছি এগুলো একটু ভালোভাবে মনে রাখার আর কি। এটা হচ্ছে তোমাদের কোরিলেটিভ কনজাংশনস। আমি কি বুঝাতে পারলাম তোমাদেরকে? কোরিলেটিভ কনজাংশন গুলো বুঝছো? জি ভাইয়া ওকে, তো আজকের লেকচার মোটামুটি এখানে আর কি। আজকে খুব বেশি একটা আলোচনা নেই, কনজাংশনস এবং প্রিপজিশন ছিল। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন গুলো কোন একটা বই থেকে 4-500 হবে, মুখস্থ করে ফেলতে হবে। এখানে কোনো প্রশ্ন নেই যে ভাইয়া এটা কেন হলো, এখানে গবেষণা করার কিছু নেই। মানে এখানে সবকিছু হলো তোমার ওই মুখস্থ করার বিষয়, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনটা। আর যেগুলো যে সকল প্রিপজিশন তোমাকে বুঝাই দেওয়া দরকার ছিল সেটা আমি অলরেডি বুঝাই দিয়েছি, এবং কনজাংশনস নিয়ে যেগুলো নিয়ে কথা বলা দরকার সেটা আমি করেছি। এখন বাকিটা হলো তোমার প্র্যাকটিস করতে হবে। এবার যদি কারো কোনো প্রশ্ন থাকে বলো। ভাইয়া প্রশ্ন ছিল একজন প্রশ্ন করো, একজন করো। ভাইয়া আমরা যে ফ্রেজ এন্ড ইডিয়মস পড়তেছি এগুলা কিছু আছে যেমন এই আমাদের যে সচরাচর যেগুলো আসে এগুলা, কিন্তু কিছু দেখলাম ফরেন ফ্রেজ এন্ড ইডিয়মস আছে, এইগুলা কিভাবে আয়ত্ত করা যায়? শুনো আমি তো এটাই বলেছি যে ফ্রেজ এন্ড ইডিয়মস যে মানে বিদেশি হোক আর দেশি হোক, কোন ফ্রেজ এন্ড ইডিয়মস কোন এগুলো গবেষণা করার বিষয় না। কেমনে মুখস্থ করবে এটা না, যেরকম বিদেশি শব্দই হোক তুমি ওই শব্দটাই মুখস্থ করবে এবং ওটার অর্থটা শিখে রাখবা। এটা এখানে আসলে এট দ্য 11th আওয়ার মানে কি শেষ মুহূর্তে, এটা আসলে গবেষণা করার কিছু নেই, এটা মুখস্থ করতেই হবে এইভাবে। মানে আমি তোমাকে বলি কিছু বিষয় থাকে হলো যেগুলো আসলে কোনো গ্রামারিক্যাল রুলস ফলো করে না, এটা হলো ভাষা, ভাষা একটা মাত্র। আচ্ছা এটা কি আক্কেল সালামি, আক্কেল গুডুম, তারপর হচ্ছে বলে যে কি
আমরা গাছের ঢেকি, এগুলো কি তুমি বুঝো, গবেষণা করার চেষ্টা করো, নাকি মুখস্থ করো বলো তো? না ভাইয়া মুখস্থ করে, আমি আসলে এটা বলতে এক্স্যাক্টলি, চাই নাই। ইংলিশে সেরকম বিষয় আছে যেগুলো ইংরেজি ভাষাতে এভাবে এস্টাবলিশড হয়েছে, ওখানে আমার তোমার চিন্তা করার কিছু নেই, কি বলে এটা অর্থ সহ মুখস্থ করে ফেলে, এটাই কাজ, কিছু করার নেই, স্যার এটাই কাজ। এইখানে আর মানে বাকি আমি বলতে সবগুলো বুঙ্গা, এখানে কোনো এখানে বুদ্ধিজীবিতা খাটে না, বুঝছো? এই জায়গার মধ্যে হ্যাঁ, কোনো বুদ্ধিজীবিতা খাটে না। না এটা না ভাইয়া, মানে আমি বুঝতেছিলাম ফরেন গুলা যেগুলো আছে, যেমন লেটিন কিছু একটা দেওয়া আছে, যে লেটিন অনেকগুলা অরিজিন লেটিন থেকে শুরু হয়েছে, যেমন ইয়ে ড্রিম দিয়া দেওয়া আছে যে টু দা পারপোজ, আবার এফ্রেড অফ এমিউর, এ লাভ অফ এফিয়ার, এই ধরনের দেওয়া। এগুলোর ক্ষেত্রে কি আমরা আমি তো তোমার বিষয়টা বুঝছি, যেমন আমি যদি তোমাকে প্রশ্ন করি যে ডিফেক্ট টু রোলার, ডিফেক্ট টু রোলার এটা মানে কি? এই ডিফেক্ট টু একটু শব্দটা তো দেশি শব্দ না, এটা ল্যাটিন থেকে আসছে। এখন এই ডিফেক্ট টু রোলার শব্দের অর্থ হলো এমন শাসক যে একচ্ছত্র ক্ষমতার অধিকারী, বুঝতে পেরেছো? জি ভাইয়া, মানে সেই ক্ষেত্রে কি এখন আমরা এটা আমি তোমাকে এটার কি ব্যাখ্যা দিব, তুমি আমাকে বলো। এখন ডিফেক্ট টু রুলার মানে হলো একচ্ছত্র ক্ষমতার অধিকারী এরকম একজন শাসক। এখন এটা তো আর মানে বুঝার না, এটা ল্যাটিন শব্দ হোক আর ফ্রেঞ্চ শব্দ হোক, এটা তো আমার জানার দরকার নেই, আমি শিখবো ডিফেক্ট টু রুলার মিন্স এ পারসনস হু হ্যাভ আনলিমিটেড পাওয়ার। বুঝতে পেরেছো? জি ভাইয়া এখন বুঝতে পারছি। আমি এটাই তোমাকে বলতে চাচ্ছি যে এখানে ল্যাটিন শব্দ না কি শব্দ এটা তো আমার জানার দরকার নেই, আমি এই শব্দটা বারবার পড়বো, 5 বার করে পড়বো, পরে আমি অর্থটা মাথায় রাখার চেষ্টা করব, এটাই আমার কাজ। এটাই ভোকাবুলারি শেখার ক্ষেত্রেও সেম প্রসেস, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শেখার ক্ষেত্রেও সেম প্রসেস, ফ্রেজাল ভার্ব শেখার ক্ষেত্রেও সেম প্রসেস, প্রবাদ বাক্য শেখার ক্ষেত্রেও সেম প্রসেস, কিছু করার নেই। এগুলো ভাষা, এগুলাতে এই গ্রামার দিয়ে তুমি এভাবে এভাবে এগুলোকে জাজ করা যায় না। ইজ দিস পার্টস ইজ টোটালি ডিপেন্ডস অন মেমোরাইজিং, টোটালি এটা মেমোরাইজিং পার্ট। আশা করি তুমি বুঝতে পেরেছো আমার ইয়েটা। ভাই একটা প্রশ্ন ছিল। জি বলো। আচ্ছা, সেন্টেন্স মেকিং এর সময় যে ওয়ার্ড গুলো দেওয়া থাকে, ধরেন এক এক সময় আছে অ্যাডজেক্টিভ থাকে, তারপরে নাউন হিসাবে থাকে, বা অ্যাডভার্ব হিসাবে, ভার্ব হিসাবে থাকে। তো আমরা যখন সেন্টেন্স মেকিং করব তখন কি এগুলা কি ফর্ম কি চেঞ্জ করে অন্য ফর্মে, ধরেন অ্যাডভার্ব সরি অ্যাডজেক্টিভ থাকলে কি নাউন ফর্মে ইউজ করতে পারবো বা ভার্ব ফর্মে ইউজ করতে পারবো ওই ওয়ার্ড গুলাকে? মানে সেন্টেন্স মেকিং এ? জি ভাইয়া। না, এটা পারা যাবে না, যে শব্দটা আছে ওই শব্দটা রাখতে হবে। ফ্রেন্ডশিপকে ফ্রেন্ড বানানো যাবে না, ঠিক আছে? জি ভাইয়া। বন্ধুত্ব বন্ধু, পভার্টিকে পুয়ার গরিব বানানো যাবে না, জি বুঝতে ভাইয়া পেরেছো? পভার্টি মানে দারিদ্রতা, পার্থক্য আছে। যে সেন্টেন্স মেকিং এ ওয়ার্ড নাউনটাকে অ্যাডজেক্টিভ করা যাবে না, ওখানে যদি অ্যাডজেক্টিভ থাকে ওই অ্যাডজেক্টিভ দিয়ে তোমাকে শব্দটা তৈরি করতে হবে, বাক্যটা, বুঝতে পেরেছো? জি চেঞ্জ ভাইয়া। করা যাবে না। আমার কথা কি বুঝছো? জি ভাইয়া বুঝতে পারছি। ঠিক আছে, এবার বলো তারপর। আর কারো কোনো প্রশ্ন প্রশ্ন থাকলে হাত তুলো। আচ্ছা ভাই, আরেকটা কোয়েশ্চেন হচ্ছে, টেক্সট বুকটা আসলে কিভাবে পড়বো? আচ্ছা, টেক্সট বইয়ের কিছু বিষয় হলো, তুমি কি সি ইউনিটে পরীক্ষা দিবা? বি ইউনিট। আচ্ছা, তুমি বি ইউনিটে দিবা। হ্যাঁ, বি ইউনিটে হচ্ছে কিছু ইম্পর্টেন্ট লেসন আছে, সেগুলো পড়তে হবে, আর কবিতাগুলো একটু ভালো করে পড়তে হবে, কবিতা পয়েম গুলো, বুঝছো? জি ভাইয়া। কবিতা এবং প্যাসেজ গুলো মনে, টেক্সট বইয়ের উপর ভালো একটা দখল রাখতে হবে যারা বিতে পরীক্ষা দিবা। বাংলাদেশের বি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের বি ইউনিটে যারা পরীক্ষা দিবা আর্টসে, তাদেরকে আর্টসে যারা, তাদেরকে এটা প্রিপারেশন নিতে হবে। আর তোমরা বিগত সালের প্রশ্ন দেখবা, বিগত সালের প্রশ্ন দেখলে তোমার কাছে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ফরহাদ হোসেন বলো, আমি তোমাকে আনমিউট করছি, বলো, তুমি নিজেকে আনমিউট করে কথা বলো। জি, আসসালামু আলাইকুম স্যার, ভালো ওয়ালাইকুম আছেন? আসসালাম। হ্যাঁ ভালো। স্যার একটা বিষয় হচ্ছে ওই যে ফি সাইজ এবং সামারির মধ্যে একটু মানে অসুবিধা হয়ে যাচ্ছে। আমি আসলে
ক্যাচ করতে মানে ধরতে পারতেছি না আর কি, যে প্রিসাইজটা আচ্ছা, প্রিসাইজ আর সামারি আসলে মূলত একই জিনিস। প্রিসাইজ মানে কোন একটা জিনিসকে সংক্ষেপ আকারে মূল কথাটা লেখা, সামারিও মানে এটাই সেম। তোমাকে সামারি বললে প্রিসাইজ আর বলবে না, প্রিসাইজ দেওয়া মানে সামারি বলা, সেম। বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ মানে স্যার আমি কালকে সামারির মতো করে আনসার দিয়েছিলাম, তো ওনারা বলছে যে সামারি এবং প্রিসাইজ এর মধ্যে একটু ডিফারেন্ট আছে, তো আমি তখন থেকে একটু কনফিউজড হয়ে গেছি আর কি, মানে আমার না না, আনসারটা ঢাকা ভুল হয়েছে, নাম্বার বিশ্ববিদ্যালয়ে পাইনি। না, তুমি তুমি কি বলছে সেটা দেখবা না, তুমি দেখবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে তোমারে প্রশ্ন করছে না, বলছে মানে নিচের পেসেজটার প্রিসাইজ লিখো, বলছে না? জি জি। হ্যাঁ, মানে ঢাকা কারেকশন বিশ্ববিদ্যালয়ের স্যার কনসেপ্ট, তোমাকে প্রশ্নের কনসেপ্ট অনুসরণ করতে হবে। সেখানে প্রিসাইজ লিখা মানে সামারি লিখা যেটা, সেই প্রিসাইজও একই, ঠিক আছে? এগুলো জি স্যার। অতিরিক্ত বুদ্ধিজীবী, এজন্য। থ্যাংক ইউ স্যার। আর কারো কোনো প্রশ্ন? আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম ভাইয়া, বলো। ভাই এই কনসেপ্ট ক্লিয়ারিং একটা যে আর কি পার্ট আছে না, তো কনসেপ্ট ক্লিয়ারিংটা আর কি আমরা কয়টা সেন্টেন্স লিখলে ঠিক হবে? মানে কনসেপ্ট ক্লিয়ারিংটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এটা মানে কি বলছো, এটা প্রশ্নটা আমি বুঝি না, আবার বলো। থাকবে তো ওয়ার্ড সম্পর্কে আমরা কয়টা জিনিস লিখবো, কয়টা সেন্টেন্স লিখবো? আচ্ছা, কনসেপ্ট ক্লিয়ারিংটা হচ্ছে তোমার ধরো যে তোমাকে একটা বললো কি জানি, তোমাদের অনেকগুলো এরকম লাইন আছে না, একটা যেমন সুন্দর লাইন বলো তো আমরা তোমাদের কবিতা থেকে। কবিতা থেকে না, তোমাদের অনেকগুলো প্রবাদ বাক্যের মতো সুন্দর সুন্দর কথা আছে না, হ্যান্ডসাম ডাজ যে এটা আছে না, কি জানি এটা, হ্যাঁ জি জি মানে এটার দ্বারা কি বুঝাইছে, ঠিক না? হ্যাঁ 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 এই এগুলোই। জিনিসটাকে ব্যাখ্যা করা আর কি, বুঝতে তো এটা কি পেরেছো? জি এটা কি এক বিষয়টাকে সেন্টেন্সে ব্যাখ্যা করা, নাকি দুই সেন্টেন্সে? এটা অনেকটা প্রবাদ ইয়ার মতো আর কি, প্রবাদ বাক্যের মতো। যে ধরো যে আমি একটা সহজ বাংলা বললাম যে তোমার পাখিরা বন্যরা বনে সুন্দর, পাখিরা কি সরি শিশুরা মাতৃ করে, এটার দ্বারা আসলে কি বুঝাইছে, এটা নিয়ে তুমি 5টা বাক্য দিয়ে সুন্দর করে জিনিসটাকে কি বুঝাইছে, মানে যার যেখানে আবাসস্থল থাকে সেখানেই রাখা উচিত, স্বাধীনতা হরণ করা ঠিক না, এই ধরনের বিষয়গুলো নিয়ে লেখা, মানে ওটাকে ব্যাখ্যা করা, কনসেপ্টটা ব্যাখ্যা করা। এবং সেটা তোমার টেক্সট বই থেকে করতে হবে, কিন্তু যদি ওটা টেক্সট বুক থেকে আসে, বুঝছো, টেক্সট বইয়ের কনটেক্সটে করতে হবে। আচ্ছা, একটা কে জানি, এটা আমি তো বুঝতেছি না, ওনার রোল নাম্বার হচ্ছে আসিফ। হ্যাঁ আসিফ, প্রশ্ন করো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার প্রেস রাইটিং এর ক্ষেত্রে কি একটা থিম দিতে হয় উপরে, এই প্যারাগ্রাফের মতো, প্যারাগ্রাফের নামে যে আমরা দেই? কিসের ক্ষেত্রে আমি বুঝি নাই? প্রেসিস এর ক্ষেত্রে, প্রিসিস এর ক্ষেত্রে। হ্যাঁ, প্রিসাইজ, প্রিসাইজ। জি জি জি। হ্যাঁ, প্রিসাইজের ক্ষেত্রে কি উপরে কি হেডলাইন দিতে হয় কোনো, আমরা যে প্যারাগ্রাফের সময় দেই যে কোন না একটা না না না, প্যারাগ্রাফ? এটা তো হেডলাইনের বিষয় না, না 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 না, এটা হেডলাইনের কিছু নাই। ওখানে হলো তুমি যে জিনিসটাকে প্রিসাইজ করতে বলছো ওটা সামারিটা লিখে দাও, বুঝতে পেরেছো? মূল কথাটা জি লিখে দাও। জি জি, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আর কেউ আছে? তোমাদের পড়াশোনা চলতেছে? তোমরা পার্টিসিপেন্টস আছো কয়জন? এখানে 49 জন। ভাইয়া আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমাদেরকে যে রিটেন এক্সামে কনসেপ্ট ক্লিয়ারিং করতে বলছে, ওইখানে আমাদেরকে মানে ওয়ার্ডের লিমিটেশন দেওয়া ছিল 50 থেকে 100। আমরা ওই লিমিটেশনের মধ্যেই লিখছি, কিন্তু ওনারা বলতেছে যে আরেকটু বাড়িয়ে লিখতে হবে, আরেকটু বাড়িয়ে লিখে তো আমরা সাবমিট করতে পারতেছিলাম না। মানে কোথায়? এই যে আমাদের রিটেন ইয়াতে, আচ্ছা, ফাংশন এটা সার্ভিস। আচ্ছা শোনো, আমি আসলে মানে ব্যাকবোনে আমি ক্লাস নেই, কিন্তু ওটার অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম সম্পর্কে আমি জানি না, ওদের পরীক্ষাটা কেমনে হয়, কিভাবে হয়, কত এটা আসলে আমি জানি না, বুঝছো? তুমি একটু ওনাদের সাথে কথা বলি আর কি, অথরিটির সাথে, হ্যাঁ, হ্যাঁ, কর্তৃপক্ষের ওই সাথে। যে ভাই কি এখানে আছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ভাই, এই যে ও বলতে চাচ্ছে যে আপনাদের ওয়ার্ড লিমিটেশনস দেওয়া থাকে, এখন সে সাবমিট করতে পারে না, এটা একটু দেখবেন আর এটা কি। হচ্ছে মিতি, তুমি হচ্ছে 100 ওয়ার্ডের ভিতরই লিখবা, হ্যাঁ 100 ওয়ার্ডের ভিতরই লিখবা, বাড়ায় লিখবা হচ্ছে তুমি রিটেন প্র্যাকটিস। রিটেন প্র্যাকটিসে যদি তোমাকে বাড়ায় লিখতে বলে, রিটেন প্র্যাকটিস যেটা কারেকশন, তুমি অ্যাকুরেটলি লিখবা হচ্ছে 99, 95, 96 এরকম ওয়ার্ড লিখবা, ঠিক আছে? 100-র বেশি লিখতে বলবে না। যদি বইয়ে থাকে, ফিডব্যাকে যদি বলে থাকে, তাহলে তুমি এটা আমার সাথে অথবা রাজন ভাইয়ের সাথে শেয়ার করবা, আমরা কারেক্টরকে বলে দিব,
ঠিক আছে? জি ভাইয়া, 100 এরকম আমারও হয়েছে। ক্যারেক্টর আর কি বলছে যে প্রত্যেকটা কনসেপ্ট 50 থেকে 100 ওয়ার্ডের মধ্যে লিখতে, কিন্তু ওয়ার্ড লিমিট টোটালি দেওয়া থাকে হচ্ছে 100 পর্যন্ত। হ্যাঁ, তারপর 100 বলতেছে যে ভিতরে হয়তো কনসেপ্টটা একটু ক্লিয়ার না, আরেকটু তিনবার লিখতে, এরকম কিন্তু আমরা হয়েছে। যে 90 আরেকটু থেকে 100 লিখবো ঘরে, ওয়ার্ড লিমিটেশনটা তো ছিল না। 90 থেকে 100 ঘরে লিখবা, 90 থেকে 100 ঘরে, তাহলে আর সমস্যা হবে না। আচ্ছা আচ্ছা, ভাইয়া ঠিক তাহলে আছে। আমাদের মানে কনসেপ্ট ক্লিয়ারিং এ মানে স্ট্যান্ডার্ড কেমন, মানে কত লাইন লিখবো আমরা যদি বলে একটা কনসেপ্ট ক্লিয়ার করতে? আচ্ছা, আমার একটা কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে, আসলে শোনো, এই জিনিসটা হচ্ছে তুমি ডিপেন্ড করতে পারে হচ্ছে ওই ঢাকা বিশ্ববিদ্যালয় তোমার যেখানে রিটেনের মধ্যে তোমার যে প্রশ্নটা করবে না, রিটেনে তোমাকে প্রশ্নটা করবে না, খাতার মধ্যে জি তো প্রশ্নটা থাকবে নাকি, জি ওখানে তুমি ওই খাতার মধ্যে দেখবে। এগুলো আসলে হচ্ছে ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নেওয়ার বিষয়। ধরো আমি তোমারে বললাম যে 50 লাইন লিখতে, সাপোজ ধরো এমনি বললাম, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন একটা প্লেস দিয়েছে কনসেপ্ট ক্লিয়ারিং এ, ওখানে সে তোমার থেকে চাচ্ছে 5 লাইনের, বুঝতে পেরেছো কিনা? জি তখন তোমাকে ওই 5 লাইনেরই লিখতে হবে। আমার কথা কি বুঝছো? জি মানে এটা হচ্ছে স্পেস বুঝে তোমাকে এটা আইডেন্টিফাই করে নিতে হবে ইনস্ট্যান্ট। কারণ আমি বললাম এখানে, তবে তুমি প্রিপারেশনটা বেশি করে নিবা, কারণ মাথার মধ্যে বেশি বেশি থাকলে, ইনফরমেশন থাকলে, তাহলে তুমি অল্প তোমার পরীক্ষার খাতায় লিখলে তুমি মোটামুটি লিখতে পারবে। আর যদি তুমি শিখেই যাও কম, তাহলে তো ওটাও মনে থাকবে না, বুঝতে পেরেছো? জন্য নেওয়ার ক্ষেত্রে একটু বেশি করে ইনফরমেশন নিবে ওই বিষয়ে, কিন্তু লেখার সময় সেটাকে কনসাইজ করে লিখবা। ঢাকা বিশ্ববিদ্যালয় তোমাকে কতটুকু স্পেস দিয়েছে লেখার জন্য সেটা চিন্তা করে, বুঝতে পেরেছো? জি হ্যাঁ, ঠিক আছে। থ্যাংক ইউ ভাইয়া। তোমরা কি আছো? পার ডে এখন কত ঘন্টা পড়াশোনা হচ্ছে তোমাদের? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলো। আচ্ছা ভাই, আজকের লেকচারের ভিডিও কি আজকে পাবো? হ্যাঁ হ্যাঁ, আমি আজকে বাবা, আজকে বাবা। হ্যাঁ, পেয়ে যাবো। আমি একটু 5 মিনিট একটু বাইরে মানে ওয়াশরুমে ছিলাম, তো মানে একটু প্রিপোজিশনের একটু। ঠিক আছে, ঠিক আছে, পেয়ে যাবে, আছে এখানে আছে, সমস্যা নাই। 5 মিনিটে আমরা নিজেদের ব্যক্তিগত কথা বলেছি বিভিন্ন ইস্যু নিয়ে, সমস্যা নাই। পড়াটা তুমি যখন ছিলে তখনই হয়েছে। আচ্ছা, হি ভাইয়া ইজ প্রবলেম। ইম্পর্ট্যান্ট। ওবায়দুল্লাহ হ্যাঁ একটা প্রশ্ন করতেছে, হি ইজ ইম্পর্ট্যান্ট, এটা কি ডিপেন্ডেন্ট ক্লজ না ইন্ডিপেন্ডেন্ট ক্লজ? ভাইয়া এটা আসলে, এটা একটা মূলত সেন্টেন্স। হি ইজ ইম্পর্ট্যান্ট, ক্লজ মানে বাক্যাংশ। ক্লজ শব্দের বাংলা হলো বাক্যাংশ, মানে বাক্যের অংশ হতে হবে। তো এটা তো কোনো বাক্যের অংশ না, এটা নিজে একটা বাক্য, এই জন্য এটাকে একটা সেন্টেন্স বলা হয়। এটা একটা সিম্পল সেন্টেন্স। এখন তুমি যদি প্রশ্ন করো তাহলে সিম্পল সেন্টেন্সে কোন ক্লজ থাকে, থাকে প্রিন্সিপাল ক্লজ অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সেই সেন্স থেকে এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হবে। আমি কি বুঝাতে পারছি উবাইদুল্লাহ? হ্যাঁ ভাই, আমি ওইটাই বলছি, কিন্তু অ্যাপের মধ্যে ছিল আর কি, এটা আমি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট দিচ্ছি, কিন্তু এটা ক্রস দিচ্ছে, ডিপেন্ডেন্ট দিচ্ছে আর কি, এজন্য দিলাম। না, এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজই, স্বাধীন ক্লজ। এটা প্রিন্সিপাল ক্লজের অপর নাম হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কিন্তু আসলে এটা কোনো ক্লজ না, এটা হলো মূলত একটা সেন্টেন্স, বুঝতে পেরেছো? হি ইজ ইম্পর্ট্যান্ট, দিস ইজ এ সেন্টেন্স, ওকে? এটা একটা বাক্য, এটা বাক্যের কোনো হ্যাঁ ঠিক অংশ না, আছে। ঠিক আছে? আবার ওই সিম্পল আরেকটা সেন্টেন্স হিসেবে এটা একটা প্রিন্সিপাল ক্লজ, ওটাই। আর একটা হচ্ছে যে লিভারপুল ও রিভারটন ড্যাশ, এখানে কি ইজ হবে না আর হবে ড্যাশ চ্যাম্পিয়ন্স লিভারপুল দিস অর কি ইয়ার? ইভারটন, এমন? ইভারটন এই যে অর এর ড্যাশ, পরেরটা অনুযায়ী, অর এর পরেরটা, অর এবং নর এর পরেরটা অনুযায়ী ভার্ব বসবে, ইজ হবে। আমি ইজ দিছিলাম, এটা ক্রস দিচ্ছে। না, এটা ক্রস দিলে তাহলে এটা হচ্ছে ওই প্রশ্নের আনসারের মধ্যে ভুল আছে আর কি। অর অর নর এগুলা দিয়ে কোন সাবজেক্ট যুক্ত হলে অর এর পরেরটা নর এর পরেরটা অনুযায়ী ভার্ব হয়, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, কিন্তু এখানে নাউনটা দিছে চ্যাম্পিয়ন্স, এস দিছে নাউনের সাথে আর কি, বুঝতে পারছেন? মানে মানে তুমি এখানে কি ভার্বের ভার্বটা পরে যে, জিজ্ঞেস করতেছো? তুমি এখানে কি ভার্বটা হ্যাঁ জিজ্ঞেস করতেছো? জি, তো ভার্বটা দিয়ে ইজ হবে এখানে, সেটা তো আমি বললামই। হ্যাঁ পরে পরে নাউন সিঙ্গুলার প্লুরাল থাকলে তো কোনো প্রবলেম নাই কি, না, অর এর মানে এই পরেরটা যদি ভার্বটার পরে প্লুরাল, অর এর পরেরটা হ্যাঁ যদি প্লুরাল থাকে তাহলে ভার্বটা প্লুরাল, অর এর পরেরটা যদি সিঙ্গুলার থাকে তাহলে ভার্বটা সিঙ্গুলার। হ্যাঁ ঠিক আছে। আর একটা হচ্ছে যে আমি ছোটবেলা থেকেই
ইংলিশ শিখছি, এখানে কি আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ সিন্স হবে নাকি ইংলিশ ফ্রম হবে? তুমি বলো, আমি কেন বলবো সেটা তুমি বলো। এটা ফ্রম দিলেও কারেক্ট হবে, সিন্স দিলেও কারেক্ট হবে, কিন্তু দুইটা অপশনই একসাথে থাকবে না। এইটা অ্যাপের মধ্যে দুইটাই ছিল, আমি ফ্রম দিয়েছিলাম, এটা কেটে দিছে। হ্যাঁ আচ্ছা, এখানে মানে তোমার শুনো, এটা যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার হয়, বুঝছো? তখন তোমাকে ফর এবং সিন্স এর নিয়ম অনুযায়ী সিন্স কে আনসার দিতে হবে। কিন্তু এখানে মিনিং গত ভাবে যদি চিন্তা করো, তুমি ফ্রম দিলেও হবে মিনিং এ, কিন্তু এখানে তোমাকে কনটেক্সট বুঝতে হবে তোমার থেকে আসলে কি চাইতেছে। যেহেতু সিন্স এবং ফরের ব্যবহারটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হয়, সেক্ষেত্রে সিন্স হবে এই জায়গায় থেকে, বা হতে বুঝালে সিন্স, যাবত বা ধরে বুঝালে ফর হয়। বুঝতে পেরেছো? জি, এখানে সিন্স ব্যবহার করতে হবে, সিন্স ফর দুইটা থেকে। ভাইয়া, এক মান্থে কি ভোকাবুলারি কমপ্লিট করা পসিবল? যদি পসিবল হয় তাহলে ডেইলি কত আওয়ার্স ভোকাবুলারি পড়তে হবে? এক মাসে ভোকাবুলারি অবশ্যই কমপ্লিট করা পসিবল, তবে পার ডে তুমি যদি এক দেড় ঘন্টা ভোকাবুলারির দিকে টাইম দিতে হবে আর কি। 1-1.5 ঘন্টা, মানে তুমি যদি ডেইলি 100 করে শিখো তাহলে 30 দিনে 3000 এনাফ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য 3000 ভোকাবুলারি শিখতেই হবে। হবে হবে না কেন? তুমি যদি ভালো করে পড়ো 15 দিনও সম্ভব। ঠিক আছে, শালে খালি নিজেকে বিশ্বাস করে যে আমার দ্বারা সম্ভব, তাইলে হয়ে যাবে। বলো তারপর, আর কারো কোনো প্রশ্ন? তোমরা কি সবাই আছো নাকি আমারে রেখে সবাই চলে গেল? ভাই আছি। আছি তো। আচ্ছা ঠিক আছে। না, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, দেখো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে যেটা ইউনিভার্সাল রুল, সেটা হচ্ছে 99% তোমার প্রচেষ্টা থাকতে হবে, 1% তোমার ভাগ্য তোমাকে ফেভার করতে হবে। দেন হলো, আজকে তো মানে টাইম আছে বলে কথা বলছি, কি তোমরা কি আছো তো, মানে শুনতেছো তো নাকি? জি স্যার, আমরা আছি। জি ভাই শুনতেছি। আজকে কিছু মোটিভেশন দিয়ে দেয় আর কি, এই সুযোগের মধ্যে অনেকদিন খালি পড়া হয়, আমি তো ইয়া করতে পারি নাই, তো তোমাদেরকে কিছু কথা বলে দেই। দেখো, মানুষের জীবনের সফলতাগুলো ডিপেন্ড করে, এভরি সাকসেস অফ দা পারসন, যে কোনো ব্যক্তির যে কোনো প্রত্যেকটা সাকসেস ডিপেন্ড করে আসলে তার প্রচেষ্টা এবং হলো তোমার কিসের উপর, প্রচেষ্টা এবং হলো তার ভাগ্যের উপর। তোমরা একটু আতিক শেখ উনি শুরু থেকে এমন শুরু করছে, আর আনমিউট করে কিছুক্ষণ পর পর। হ্যাঁ ওকে, আচ্ছা আমি যেটা বলছি সেটা হলো, মানুষের জীবনের এই সফলতাগুলো ডিপেন্ড করে দুটা জিনিসের উপর। একটা হচ্ছে তোমার প্রচেষ্টা থাকতে হবে, আর একটা হচ্ছে ভাগ্য থাকতে হবে। তো ভাগ্যর বিষয়টা হচ্ছে ভিন্ন জিনিস। দেখো, আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে, সেটা তুমিও জানো আমিও জানি, কিন্তু যদি আমি ইচ্ছে করে আগুনে হাত দেই, তারপর যদি আমার হাতটা পুড়ে যায়, তার মানে কিন্তু আমি এর জন্য ভাগ্যকে দোষ দিতে পারি না যে আমার ভাগ্যে এটা, আমার কপালে এটা ছিল বলেই আমার হাতটা পুড়ে গেছে। এ ধরনের কথা বলা যাবে না। তো যারা পড়াশোনা না করে চিন্তা করে তারা জীবনে ভালো কিছু করবে, এটা আসলে ইম্পসিবল। এটা ইম্পসিবল, কারণ তোমাকে আগে তোমার সর্বোচ্চ প্রচেষ্টাটা দিতে হবে, দেন তারপর হচ্ছে তোমাকে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, তোমার ভাগ্য তোমাকে ফেভার করতে হবে, এই দুইটা জিনিসের। তো মানুষের জীবনের যে কোনো চাওয়াকে, তুমি যেটাই চাও আল্লাহ থেকে কিংবা সৃষ্টিকর্তা থেকে, তুমি যেটাই চাও, প্রত্যেকটা মানুষের জীবনের সফলতাগুলো 3 ধরনের রিপ্লাই থাকে। আল্লাহ তাআলা কোনো মানুষ আল্লাহর থেকে কিছু চায়, স্রষ্টা থেকে কোনো কিছু চায়, তখন স্রষ্টা তাকে 3 ধরনের রিপ্লাই দেয়। প্রথমটা হচ্ছে হোয়াট এভার ইউ ওয়ান্ট টু আল্লাহ, আল্লাহ উইল সে দ্যাট আই উইল অ্যাকসেপ্ট ইউর দোয়া। তুমি হয়তো জীবনে দেখবা তোমার জীবনে তুমি যা চাও কিছু জিনিস পেয়ে যাও, যা চাইতেছো পেয়ে যাইতেছো, যা চাইতেছো পেয়ে যাইতেছো, ঠিক আছে? তো এটা হলো অনেকগুলো মানুষের দোয়া, যেটাই করে সে কবুল হয়ে যায়। আবার কিছু দোয়া থাকে যেটা কবুল হয় না, হইতে একটু টাইম নেই, একটু সময় নেই। মানে আল্লাহ বলে যে তুমি আমার থেকে যেটা চেয়েছো আই উইল গিভ ইউ, আমি তোমাকে দিব, বাট ইউ হ্যাভ টু মোর কোয়ালিফাইড ফর দ্যাট, তোমাকে সেটার জন্য আগে যোগ্যতা সম্পন্ন হতে হবে।
তোমাকে আমি যে পজিশনটা দিতে চাচ্ছি সেটা চালানোর মতো তোমার যোগ্যতা থাকতে হবে, দেন আমি আল্লাহ তোমাকে দিব। একটু সময় নাই দিতে, একটু টাইম নেই। তারপর হচ্ছে নেভার, কখনোই দিব না। কিছু আছে, কিছু দোয়া আছে দেখবা তুমি কখনোই কবুল হয় না, কোনোভাবে তুমি পাও না জীবনে। তো এটা হচ্ছে আল্লাহ বলে যে আমি তোমার জন্য, তুমি যে জায়গাতে যেতে চাচ্ছ সেটা আসলে তোমার জন্য প্রপার প্লেস না, আমি তোমার জন্য সেটা যাচ্ছি না, আমি তোমার জন্য এর চেয়ে বেটার অপশন রেখেছি, মানে আই উইল গিভ ইউ দ্য বেটার অপশন। সেটা হচ্ছে মানে 3 ধরনের। এই 3 ধরনের রিপ্লাই তুমি তোমার জীবনের প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তুমি দেখতে পাবা। দেখিও প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তুমি সেটা দেখতে পাবা যে আমার জীবনের প্রত্যেকটা অ্যাচিভমেন্টের ক্ষেত্রে তুমি হয় সেটা কবুল হয়েছে মানে গ্রহণ হয়েছে, কিংবা হয় সেটা একটু পাইতে দেরি হয়েছে বা আমি কখনোই পাইনি। দেখো মানুষের জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারাটাই জীবনের সফলতা, সেটাও একটা ভুল কথা। এবং আবার না পড়াটাও যে তুমি এই জন্য যে পড়বা না তাও না। আমি বলতে চাচ্ছি যে তোমাকে তোমার টাইম গুলো প্রপারলি ইউজ করতে হবে, যাতে তুমি কখনো তোমার পরবর্তীতে আফসোস না লাগে যে আমি তো আমার সময়গুলোকে হেলে দুলে নষ্ট করেছি এই জন্য আমি চান্স পাই না, সেটা যেন না হয়। তোমাকে তোমার জায়গায় সর্বোচ্চ চেষ্টাটা করতে হবে, করার পর যদি তুমি না পাও সেটা আসলে একান্ত তোমার ভাগ্য, এখানে তোমার কিছু করার নেই। আর এটার জন্য তোমার কখনো আফসোস করতে হবে না। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা কোনো না কোনো অপ্রাপ্তি রাখেই। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পদার্থ বিজ্ঞানী স্টিফেন হকিং এত বড় বিজ্ঞানী হওয়া সত্ত্বেও আল্লাহ তাকে অপূর্ণতা রেখেছে। ইভেন প্রত্যেকটা মানুষের জীবনে অপূর্ণতা আছে, প্রত্যেকটা মানুষের জীবনে অপূর্ণতা আছে। তুমি সবসময় কখনো স্যাটিসফাইড হইতে পারবে না, এটা একটা না পাওয়ার একটা সার্কেল, মানে আকাঙ্ক্ষার চাহিদার কখনো শেষ নেই। তুমি হয়তো এখন চিন্তা করছো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারলে আমি আমার জীবনের অনেক বড় কিছু পেয়ে যাব বা আমার অনেক বড় আকাঙ্ক্ষা সব শেষ হয়ে যাবে। না, তুমি যখন আবার বিশ্ববিদ্যালয়ে পড়বা তখন তোমার কাছে মনে হবে যে না আমি যদি অক্সফোর্ডে পড়তে পারতাম। অক্সফোর্ডে ধরো তুমি পড়লা, তখন তুমি বলবা যে না আমি যদি জাতিসংঘের মহাসচিব হতে পারতাম। মানে শেষ নেই। কিন্তু আমি বলতে চাচ্ছি না যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য পড়বা না, কিন্তু আমি বলতে চাচ্ছি যদি তুমি তোমার সর্বোচ্চ চেষ্টা করার পরও যদি কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স না পাও সেটার জন্য আফসোস করার কিছু নেই। তোমার জীবনটা কখনো একটা প্রতিষ্ঠানের সাথে অ্যাসোসিয়েটেড না। ইফ ইউ হ্যাভ দ্য কোয়ালিটি, তোমার যদি কোয়ালিটি থাকে, কিংবা ইফ ইউ আর এবল টু মেক ইউরসেলফ ডায়মন্ড, তুমি যদি নিজেকে ডায়মন্ড বানাইতে পারো, পৃথিবীর যত কাপড় দিয়ে তোমাকে মোড়ানো হোক না কেন ঝিলিক তোমার থেকে বের হবেই হবে। এটা হচ্ছে বাস্তব, ঝিলিক তোমার থেকে বের হবেই। পৃথিবীর তুমি যেখানে থাকো মানুষ তোমার জন্য সেখানে চলে যাবে, এটা বাস্তব। মানুষ তোমার জন্য সেখানে চলে যাবে। ডক্টর মোহাম্মদ ইউনুস যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয়, তখন সে যখন ফুল ব্রাইট স্কলারশিপটা পায় ইউএসএ তে, তখন কিন্তু তার একটা পার্মানেন্ট ফিক্সড জব ছিল, সেটা হচ্ছে তোমার এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের। তো ওই জবটা ছেড়ে ওই মুহূর্তে তার ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে এরপরে সে জীবনে কি করবে এরকম একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাওয়া, সেই সময় তার জন্য খুব কম চ্যালেঞ্জিং বিষয় ছিল না। সে ওই চ্যালেঞ্জটা নিয়েছিল বলে সে আজকে এত বড় হয়েছে। আমি বলতে চাচ্ছি যে তুমি তোমার জায়গাতে চেষ্টাটা করে যাও, বাকিটা হচ্ছে তোমার ভাগ্যের উপর ডিপেন্ড করে তোমার। তবে প্রচেষ্টার জায়গা কখনো ঘাটতি করা যাবে না, এটাই, অলস হওয়া যাবে না। আমাদের একটা প্রকৃতি, এটা আমাদের একটা মানসিকভাবে সমস্যা। আমরা বাঙালি জাতির একটা সমস্যা হচ্ছে আমরা মানসিকভাবে খুব অলস জাতি, খুবই অলস জাতি আর কি। সেটারও অন্যতম একটা ঐতিহাসিক কারণ আছে। কারণটা হলো যে আমরা সব সময় শোষিত ছিলাম, আমাদেরকে সব সময় শাসন করা হয়েছে। তুমি বাংলাদেশের ইতিহাস দেখো, এর আগে আমরা পাকিস্তানের অধীনে ছিলাম, পাকিস্তানের অধীনের আগে আমরা ভারতের অধীনে, ব্রিটিশের অধীনে ছিলাম। মানে এর আগে আমাদেরকে সব সময় শাসন করেছে। এর আগে আমরা মুঘলদের অধীনে ছিলাম। মানে এই বাঙালি জাতিটা কখনো শাসক হতে পারে নাই, সবসময় আমরা শোষিত ছিলাম। তো মানসিকভাবে আমাদের দাসত্ব একটা শৃঙ্খলের মধ্যে ঢুকে গেছে, এটা আমাদের মানসিকভাবে। আমি তোমাদেরকে একটা বলি যে ইরান একটা রাষ্ট্র, আমাদেরকে দেখানো হয় ইরান খাইতে পারে না, চলতে পারে না, কিন্তু না, ইরানের পার মার্কিন ক্যাপিটাল ডলার হচ্ছে 14,000 মার্কিন ডলার। আমাদের হলো এখন 2,064 মার্কিন ডলার, আর ওদের হলো 14,000। তাহলে তো কম উন্নত দেশ না। কিন্তু এটা আমাদেরকে দেখা হয় ইরান অনেক বেশি, কারণ এটা আমেরিকার একটা মিডিয়া ট্রায়াল। তো এই ইরান, আমি চিন্তা করি তাদেরকে এত অবরোধ দেয়, এত কিছু দেয়, এত কিছু করে আমেরিকা, কিন্তু তারপরে ইরান কিন্তু দমে নেই। ইরান কিন্তু তার জায়গায় সবল। কেন জানো?
কারণ সে বলে পারস্যের মতো একটা সাম্রাজ্য আমার ব্লাডে বহন করছে, রাজা সাইরাসের মতো রাজারা আমার ব্লাডের মধ্যে আছে। আমরা সেই রকম জাতির বংশধর, যে জাতির বংশধররা পারস্য সাম্রাজ্যের মাধ্যমে পৃথিবীকে শাসন করেছে। আমরা সেরকম একটা জাতির বংশধর। এই জন্য তার যে ইতিহাস, তার যে ঐতিহ্য, সেটার কারণে সে জীবনে এখনো পড়তে চাইলেও দাঁড়ায় যায়, পড়লেই দাঁড়ায় যায়, কারণ তার ইতিহাস তাকে বারবার তুলে দেয়। ঠিক একইভাবে তুমি দেখো, তুমি তুরস্কের কথা বলো, দেখো তুরস্ক কিন্তু আবার মুসলিম সাম্রাজ্যের মূল সেন্টারে চলে আসতেছে। কেন জানো? তার একটা স্পিরিট আছে, বলছে আমাদের একটা সাম্রাজ্য ছিল অটোমান এম্পায়ার, যে সাম্রাজ্যের মাধ্যমে আমরা ইউরোপ, আফ্রিকা, এশিয়া 3টা মহাদেশ সমান তালে শাসন করেছি। সুলতান সুলেমানের মতো প্রতাপশালী শাসক আমাদের ছিল। এরকম জাতির বংশধর আমরা, যারা 1453 সালে কনস্টান্টিনোপল জয় করেছে, সেরকম জাতির বংশধর আমরা কিভাবে মাথা নত করতে পারি? আমাদেরকে আবার ঘুরে দাঁড়াতে হবে, সেই জাতির ইতিহাস থেকে সে শিক্ষাটা নেই। তো আমাদের এ ধরনের কোন সিভিলাইজেশন আমাদের ছিল না, এজন্য আমরা জাতি হিসেবে এখনো ওইভাবে আমাদের থেকে যেতে হয়েছে, এবং সেই মানসিকতাটা এখনো আমাদের মধ্যে আছে। আমরা সব সময় দেখো না, এই যে মানে O2 পাস আমরা পেয়ে যাই, আবার এখন অনেকে বলতেছে বিশ্ববিদ্যালয় তো আর না করে O2 পাস দিয়ে দিতে, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়েও তাকে অটোমেটিকলি ভর্তি করাই দিতে। এই যে মানসিক ভাবে তুমি অলরেডি সবসময় পরাজিত মানসিকতা নিয়ে চলাফেরা করি, এটা আমাদের খুব একটা বড় ধরনের মানসিক সমস্যা আর কি। তো এই ধরনের চিন্তাগুলো করা যাবে না। আমি তোমাকে তোমার জায়গা থেকে তুমি পড়াশোনা করো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও না পাও, কিন্তু তুমি তোমার জায়গায় টাইমগুলোকে প্রপারলি ইউজ করো। ইনশাআল্লাহ তুমি যদি প্রকৃত অর্থে মেধাবী হয়ে থাকো, তোমার যদি যোগ্যতা থাকে এই পৃথিবীর মানুষ তোমাকে খুঁজে খুঁজে বের করবে। তোমার কারো কাছে যাওয়া লাগবে না, মানুষই তোমার কাছে আসবে। বাট আগে নিজেকে সেটার জন্য প্রস্তুত করতে হবে। আমি কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াটাকে জীবনের একমাত্র সফলতা মনে করি না, এটা আমি আগেও মনে করতাম না, এখনো মনে করি না। কারণ হলো, যদি একটা মানুষ মনে করে যে ডিসি হওয়া, ডিস্ট্রিক্ট কমিশনার হইতে কিন্তু একটা মানুষের বিসিএস দিতে হয়, প্রিলি হইতে হয়, অ্যাডমিন ক্যাডারে চান্স পাইতে হয়, অনেক কষ্ট করে একটা মানুষকে ডিসি হতে হয়। কিন্তু দেখো, একটা মানুষ ডিসি হওয়ার পরও সে তার জীবনের সম্মানটা ধরে রাখতে পারে না। এই যে জামালপুরের ডিসির যে কথাটা আমি ওটাই বলছি, ইন্ডিকেট করছি, মানে একটা মানুষ রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান পাওয়ার পরও সে অসম্মানিত হতে পারে জীবনের শেষ পর্যায়ে গিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় কারোর জন্য ব্লেসিংস, কারোর জন্য কার্স। ওখানে গিয়ে অনেক ছেলে ভালো ভালো সাবজেক্টে পড়ে নষ্ট হয়ে গেছে, এরকম অ্যাভেলেবল এক্সাম্পল আছে। আবার অনেক খারাপ ছেলে গিয়ে ভালো হয়েছে, সেরকম এক্সাম্পল আছে। লর মতো সাবজেক্টে পেয়ে 4 বছর ধরে ফেল করতেছে, সেরকম ছেলেও আছে। মেধাবী ছিল কিন্তু সিস্টেমে পড়ে নষ্ট হয়ে গেছে। তা আমি ওটাকেই জীবনের সফলতা হিসেবে একমাত্র দেখি না। তুমি হয়তো এখন চিন্তা করছো, যখন বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে যাবা, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরে বের হয়ে যাবা, তখন তুমি চিন্তা করবা যে আমি যদি একটু ক্যাডার হইতে পারতাম। ক্যাডারও ধরো হয়ে গেল, তখন তোমার কাছে আর সেটার প্রতি আকাঙ্ক্ষা থাকবে না। তবে মূল কথাটা হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমাকে পড়তে হবে এই কারণে, কারণ মানুষের মেন্টাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা এমন একটা পরিবেশ যেখান থেকে তুমি চাইলে সহজে বড় হওয়ার সুযোগগুলো অনেক বেশি আছে। তুমি জ্ঞান অর্জন করতে চাইলে সেটাও আছে, সবকিছুর একটা অ্যাভেলেবল ফ্যাসিলিটি আছে। এজন্য তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি মনোযোগী হয়ে পড়তে হবে, এটা হচ্ছে আমার কথা। কিন্তু এটা না পেলে যে তোমার জীবনে হা হুতাশ করতে হবে, বা অনেক বড় ক্ষতি হয়ে গেছে, বা অনেক বড় প্রবলেম, তা না। তুমি তারপরও যে বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, সেই বিশ্ববিদ্যালয় থেকে তুমি ভালো করে পড়াশোনা করো, তুমি জীবনে বড় হতে পারবা। জীবনে বড় হওয়ার জন্য কোনো প্রতিষ্ঠান না, তোমার নিজের অদম্য প্রচেষ্টাটাই হলো আসল কথা। এটাই হচ্ছে মূল বিষয়। তো ঢাকা বিশ্ববিদ্যালয় তোমার প্রচেষ্টার জায়গাতে তোমাকে অনেক বেশি আগাই দিবে, এনভায়রনমেন্টটা তোমাকে দিবে। এটাই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম একটা বৈশিষ্ট্য আর কি, যেটার মাধ্যমে তুমি চাইলে জীবনে অনেক বড় হতে পারবা। এজন্য তোমাকে এই চেষ্টাটা করতে হবে। আর না পেলেও জীবনে সমস্যা নাই, কারণ এই জন্য সমস্যা নাই, কারণ তোমার মেধা কখনো কোনো প্রতিষ্ঠানের সাথে না। তুমি যে কোনো জায়গায়, এখন টেকনোলজির যুগ, তুমি যেখান থেকে বসো সেখান থেকে জ্ঞান অর্জন করতে পারবা। সো এটা কোনো ব্যাপার না। তবে আমার তোমার যে জিনিসটার দিকে লক্ষ্য রাখতে হবে, যে আমার টাইম গুলো যেন আমি প্রপারলি ইউজ করি এই টাইমটাতে। কারণ তোমার প্রতিযোগীরা বসে নেই, তুমি বসে আছো, বাট তোমার প্রতিযোগীরা কেউ বসে নেই, এটা কিন্তু মাথায় রাখতে হবে এই জিনিসটা। এই পৃথিবীতে 3 ধরনের মানুষ থাকে, বুঝছো? কেউ হয় এই সমাজের ডিরেক্টর, কেউ হয় অ্যাক্টর, কেউ হয় ভিউয়ার্স। কিছু মানুষ থাকে দেখবা, সমাজের মানুষ তাদেরকে চিনে না, ওরা সমাজের খুব উচ্চ অবস্থান করে, তারা জাতির নির্ধারক, তারা আগামী বাংলাদেশ 10 বছর পর কোন দিকে যাবে সেই পলিসি তারা বসে বসে মেক করে। তারা হচ্ছে ডিরেক্টর, সমাজের ডিরেক্টর।
আবার কিছু মানুষ আছে তার নিজস্ব ওইরকম পলিসি মেক করার যোগ্যতা নাই, কিন্তু সে ওই পলিসি যারা নেয় তাদের পলিসিগুলো বাস্তবায়ন করে দেয়, তাদেরকে বলা হয় অ্যাক্টর। আবার কিছু মানুষ আছে দুনিয়াতে আসছে, আসার পর খালি অন্য কি করছে সেটা দেখে দেখে দুনিয়া থেকে চলে যায়, কবরে ঢুকে যায়, এদেরকে বলা হয় ভিউয়ার্স। একটা মুভিতে ডিরেক্টর যিনি, ওনাকে সবাই চিনে না, কিন্তু অথচ মুভিটার মূল থিমটা ক্রিয়েট করেছে কিন্তু ডিরেক্টর, তার ব্রেনটা অনেক। আর অ্যাক্টর হলো শুধু ওটাকে অভিনয় করে দেয়, আর আমরা তোমরা শুধু সেটা দেখি। তুমি এই পৃথিবীর সবসময় নিজেকে চেষ্টা করবা এই তিনটা পজিশনে কোন একটা পজিশনে তুমি আছো। দেখো তুমি হয় এই এখন অ্যাক্টরের রোল প্লে করছো, বা ডিরেক্টরের রোল প্লে করতে হবে, বা ভিউয়ার্স এর। কিন্তু এটাই সত্য, ডিরেক্টর হয় খুব কম মানুষ পৃথিবীর, অ্যাক্টর হয় তা আর একটু বেশি অ্যাক্টর থাকে, দর্শকের সংখ্যাটা সবচেয়ে বেশি থাকে। এবং পৃথিবীর অধিকাংশ মানুষের একমাত্র উদ্দেশ্য আসে, খাবে, একটা সুন্দর বিয়ে করবে, দুটা বাচ্চা হবে, দেন কবরে ঢুকে যাবে। দিস ইজ দ্য পারপাস অফ হিজ লাইফ। এটা তার জীবনের পারপাস। বুঝতে পেরেছো? তো তোমাদেরকে আর মাত্র আমি 5 মিনিটের মধ্যে 5-7 মিনিটের মধ্যে আমি আমার বক্তব্য শেষ করব। একটা কথা বলি, মানুষের জীবনে কিছু চাওয়া আছে। সর্বপ্রথম মানুষ তার জীবনে যেটা চায় সেটা কি জানো? দি পারসুইট অফ হ্যাপিনেস বলে এটাকে। দি পারসুইট অফ হ্যাপিনেস মানে সুখ চাই। এখন সুখটা কি? ধরো এই যে তুমি যখন সকালবেলা উঠে ক্লাস করতে হয়, তখন তুমি কিন্তু সুখে থাকো না, তোমার খারাপ লাগে। কিন্তু তোমাকে মুভি দেখতে বললে সকালবেলা উঠে তোমার ভালো লাগে। মানে সুখটা কোনো পার্মানেন্ট ইস্যু না, তুমি সবসময় দুনিয়াতে সুখী হবে না। সুখ দুঃখ মিলেই কিন্তু জীবন, মানে আলটিমেট তুমি সবসময় সুখী হতে পারবে না, মানে এটা কোনো কনস্ট্যান্ট থিং না হ্যাপিনেসটা। তাহলে এই যে সুখটা হলো, মানুষ সর্বপ্রথম একটা সুখী হতে চায়, দি পারসুইট অফ হ্যাপিনেস বলে। আমেরিকা একটা মুভি করেছে এটার উপর, একটা মুভি আছে দেখবা, দি পারসুইট অফ হ্যাপিনেস, সুখের খুঁজে। একটা ছেলে একটা বাবার ছোটকাল থেকে কষ্ট করে সুখের খুঁজে বড় হয়, এরকম একটা সিনারি নিয়ে একটা মুভি আছে, দি পারসুইট অফ, বিখ্যাত মুভি দি পারসুইট অফ হ্যাপিনেস। এখন এই পারসুইট অফ হ্যাপিনেস পাওয়ার পর মানুষ কি চায় জানো? তখন সে চায় হলো দি পারসুইট অফ কুল, সামাজিক হতে। কুল, এটাকে ইংলিশে বলে কুল, COOL, কুল, দি পারসুইট অফ কুল। সেটা হচ্ছে এরকম বিষয়, দি পারসুইট অফ কুলটা হচ্ছে মানে এমন মানুষ, মানে অনেকটা এর মতো, মানে সে বলে যে আমার নিয়ে কেউ সমালোচনা করবে না, আর আমি কারোর সমালোচনার পাত্র হবে না, কেউ আমার নিয়ে কথা বলবে না। মানে আমি খুব সাধারণ মানুষ হিসেবে সমাজে বসবাস করতে চাই, যাই কারোর সাথে ঝগড়াও করবো না, আর কারো মানে কারো উপকারও করবো না, অপকারও করবো না, আমি সেরকম একজন মানুষ হতে চাই। ধরো আমার নিয়ে কেউ বলবে না চাটা একটু ঢেলে দেই, এ ধরনের, মানে আমার নিয়ে কেউ উপহাস করবে না, মানে এ ধরনের কোনো কি বলে এটা, মানে সে একটা সাধারণ মানুষ হতে যায়, যে সমাজে সে তার গায়ে কোনো কিছু লাগবে না, সে দুলাবালি এরকম করে কোনো মতে মাম্মি ড্যাডি ফ্যামিলি আছে না, হ্যাপি মুসলিম ফ্যামিলি কিংবা মাম্মি ড্যাডি পরিবার, এই টাইপের কিছু জেনারেশন আছে, এইভাবে সে জীবন দেখে যেতে চায়। মানে তার কোনো ইম্প্যাক্ট নেই, সে মোটামুটি কোনোভাবে জীবনটা পার করে দিতে চায়। এটাকে বলা হয় দি পারসুইট অফ কুল। দেন গিয়ে মানুষের জীবনে মানুষ যেটা চায় সেটা হচ্ছে দি পারসুইট অফ পপুলারিটি, জনপ্রিয়তা চায়। মানে সে চায় আমি কোনো সাধারণ মানুষ হতে চাই না, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাব তখন মানুষ আমাকে নিয়ে কথা বলবে, আমার সাথে সেলফি তুলতে চাইবে, মানে আই ওয়ান্ট টু বি আ পপুলার পারসন, আমি একজন পপুলার পারসন হতে চাই, মানুষ সেটা চায়। মানে যখন মানুষ কুল হয়, কুলের পরে মানুষ সর্বোচ্চ যেটা চায় সেটা হচ্ছে পপুলারিটি চায়, সে এমন চায় যে আমি একটা পপুলার পারসন হইতে চাই। এরপর গিয়ে মানুষ যেটা চায় সেটা হচ্ছে দি পারসুইট অফ মানি, টাকা। মানুষ টাকা চায়। পৃথিবীতে কিছু মানুষ আসে দেখবা, সে বউ বাচ্চা কোথায় পড়ে কি পড়ে তার কিচ্ছু দেখার দরকার নেই, সে শুধু চায় আমার এখন 1 লাখ টাকা আছে, কখন আমার 2 লাখ টাকা হবে, কখন আমার 5 কোটি টাকা হবে, কখন আমি বড় বড় মানের ব্যবসায়ী হব। এই ধরনের সব সময় টাকা রিলেটেড, টাকা আর টাকা করে করে মানুষের জীবন যায়। দি পারসুইট অফ মানি, এটাকে দি পারসুইট অফ মানি। এরপরে গিয়ে মানুষ যেটা চায় সেটা হচ্ছে দি পারসুইট অফ প্রেস্টিজ, সম্মান চায়। সেটা কি রকম? দেখো, সে তার নামের সাথে এমন একটা নাম অ্যাড করতে চায় যার কারণে তার ভ্যালুটা বেড়ে যায়। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চায়, কারণ হলো সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগোটা নিজের মধ্যে লাগায় সে নিজেকে সম্মানিত করতে চায়, যাতে মানুষ তাকে সালাম দেয়। প্রেস্টিজ চায়, সে তার সাথে BCS ক্যাডার নামটা অ্যাড করতে চায়, অ্যাডমিন নামটা অ্যাড করতে চায়। সে যখন গ্রামে যায় তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইনবোর্ড লাগানো ওই যে তোমার টি-শার্ট পরে ঘুরে, যাতে এলাকার মানুষ বুঝতে পারে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, যেন তাকে মানুষ সম্মান করে। মানে অর্থাৎ দি পারসুইট অফ প্রেস্টিজ হলো এমন একটা জিনিস,
যে জিনিসটা মানুষ তার সাথে অ্যাসাইন করতে চায়, যেটা অ্যাসাইন করানোর কারণে তার সম্মানটা বৃদ্ধি পায়। তারপর মানুষ যে তার জীবনে দ্য পারসুইট অফ প্রেস্টিজকে চায়। এরপর মানুষ যে তার জীবনে যেটা চায় সেটা হচ্ছে দি পারসুইট অফ এক্সিলেন্স। এক্সিলেন্স এক্সিলেন্স হচ্ছে সে জীবনে সবসময় 1 নাম্বার হতে চায়, কখনো 2 নাম্বার হতে চায় না। সে যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় বলে যে আই ওয়ান্ট টু বি দ্য ফার্স্ট স্টুডেন্ট অফ দ্য ইউনিভার্সিটি, আমি এই বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে 1 নাম্বার ছাত্র হতে চাই। আমি টাকার মালিক হলে বিশ্বের 1 নাম্বার কোটিপতি হতে চাই। আমি ইন্ডাস্ট্রিয়ালিস্ট হলে বিশ্বের 1 নাম্বার ইন্ডাস্ট্রিয়ালিস্ট হতে চাই। মানে সে প্রত্যেকটা জায়গায় এক্সিলেন্স চাই, শীর্ষতা, সবার শীর্ষে সে থাকবে। সে কখনো সেকেন্ড অপশনে দেখবে না, সে কখনো সেকেন্ড অপশন দেখবে না। অলওয়েজ হি ওয়ান্টস ফার্স্ট পজিশন। সে তার জীবনে কোনো সেকেন্ড অপশন বলতে কিছু নেই। এরকম কিছু মানুষ থাকে, সেটা হচ্ছে দি পারসুইট অফ এক্সিলেন্স। তাহলে আমি কি বললাম? প্রথমে বলেছি দি পারসুইট অফ হ্যাপিনেস, মানুষ সুখী হতে চায়। এরপর মানুষ কুল, সামাজিক হইতে চায়, দি পারসুইট অফ কুল। দেন মানুষ পপুলারিটি হতে চায়, পপুলার। দেন তারপর দি পারসুইট অফ মানি, মানুষ টাকার পেছনে ঘুরতে চায়। তারপর দি পারসুইট অফ প্রেস্টিজ, মানুষ সম্মান চায়। এরপর হচ্ছে মানুষ দি পারসুইট অফ এক্সিলেন্স, মানে সে সেকেন্ড অপশনে না, সবসময় ফার্স্ট অপশনে থাকতে চায়। এরপর মানুষ যে সর্বশেষ যে জিনিসটা চায় সেটাই হচ্ছে দি পারসুইট অফ ইম্প্যাক্ট। সে বলে যে আমি পৃথিবীতে 70 বছর বাঁচবো, এই 70 বছরে অন্তত আমি 70 জন মানুষ রেখে যেতে চাই যাদের উপর আমার প্রভাব থাকবে, যারা আমার মৃত্যুর পর আমার জন্য চোখের পানি ফেলবে। শুধু আমার পরিবারই আমার জন্য কান্না করবে না, আমি তাদের উপর এমন একটা জীবন ইম্প্যাক্ট রাখতে চাই যেটার কারণে তারা আমাকে মনে রাখবে। আমি এই পৃথিবীতে 50 বছর বাঁচবো, এই 50 বছর মধ্যে আমি এমন কোন কাজ করতে চাই যে কাজের কারণে পৃথিবী আমাকে 5000 বছর স্মরণ করবে। আই ওয়ান্ট টু মেক দ্যাট কাইন্ড অফ লাইফ। আমি সেরকম একটা জীবন চাই। তারপর বলে কি, আমি এমন একটা কিছু করে যেতে চাই যেটার কারণে পৃথিবী আমার মৃত্যুর পর পৃথিবী আমাকে স্মরণ করবে, আমার জন্য কান্না করবে, চোখের পানি ফেলবে। শুধু আমার পরিবারে আমার জন্য ফেলবে না, পৃথিবী আমার অনুপস্থিতি, আমি এই পৃথিবী থেকে চলে যাওয়ার পর পৃথিবী আমার অনুপস্থিতি অনুভব করবে। আমি পৃথিবীকে ধাক্কা দিব, পৃথিবীকে অনুভব করতে হবে আমি যে পৃথিবীতে এতদিন ছিলাম, সেটা আমি পৃথিবীকে অনুভব করাইয়া যাব। মানে আমি এমন একটা জীবন করতে চাই যে জীবন শুধু আমার নিজের জন্য না, আমি বড় হব সাথে সাথে আমি 1000টা মানুষকে নিয়ে বড় হব। আমি এমন একটা কিছু করে যেতে চাই যেটার কারণে পৃথিবীর মানুষ আমাকে সারা জীবন স্মরণ রাখে। আমার মৃত্যুর পরে পৃথিবীর মানুষ অন্তত 50 বছর আমার নাম নিবে। আমার যারা আমার সাথে চলতো তারা অন্তত বলবো অমুক একটা ছেলে ছিল যে ছেলেটা এত ইম্প্যাক্টফুল কথা বলতো, এত ইম্প্যাক্টফুল কাজ করেছে, যাকে আমরা এখন মিস করছি। এরকম একটা ইম্প্যাক্টফুল লাইফ সে চায়। এটা হচ্ছে, তো মানুষ এভাবে ধাপে ধাপে উঠে। দেখো, হ্যাপিনেস, জীবনে সুখী হওয়াটা সহজ, কুল হওয়াটা আরেকটু কঠিন, পপুলার হওয়া আরেকটু কঠিন, মানি হওয়া আরেক, মানে টাকা পাওয়া আরেকটু কঠিন, প্রেস্টিজ সম্মানিত হওয়া আরেকটু কঠিন, এক্সিলেন্সি হওয়া আরেকটু কঠিন, ইম্প্যাক্ট হওয়া আরো কঠিন। এভাবে তুমি যত ধাপ উপরে যাবা, যত ধাপ উপরে যাবা, তত মানুষের সংখ্যাটা কমে যায়। সুখী হওয়ার মানুষের অভাব নাই, কুল হওয়ার মানুষের সংখ্যাটা আছে, কিন্তু পপুলার সংখ্যাটাও কম, প্রেস্টিজের সংখ্যাটাও কম। তাহলে তোমাকে চিন্তা করতে হবে, আমি এমন একটা জীবন করতে চাই যে জীবনে শুধু আমি নিজের জন্য না, আমি ওয়ান্ট টু কিপ লিগাসি, আমি আমার মৃত্যুর পর লিগাসি রেখে যেতে চাই। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5 বছর পড়ব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর 7000 স্টুডেন্ট ভর্তি হয়। এই 7000 স্টুডেন্ট কয়জন, সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে গর্ব করে। ঢাকা বিশ্ববিদ্যালয় কয়জনকে নিয়ে গর্ব করে? I want to make myself that kind of students যাকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় গর্ব করবে। আমি কেন ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে গর্ব করব? ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে গর্ব করার স্টুডেন্টের অভাব নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় কয়জনকে নিয়ে গর্ব করে? আমি সেই ধরনের স্টুডেন্ট হতে চাই। এই বিশ্ববিদ্যালয়ে 7000 স্টুডেন্ট ঢুকবে প্রতি বছর, 7000-এর মধ্যে অবশ্যই 7 জন স্টুডেন্ট থাকবে, 70 জন স্টুডেন্ট থাকবে যারা ও বিশ্ববিদ্যালয়ে ইম্প্যাক্টফুল কিছু করে। আমি তার মধ্যে একজন হতে চাই, আমি সেই ধরনের একটা জীবন চাই। তাহলে আমি তোমাদেরকে চেষ্টা করেছি, এই যে আমি 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 ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো, ভালো রেজাল্ট করে একটা চাকরি করব, বেতন খাবো, একটা সুন্দর বিয়ে করব, 2টা বাচ্চা হবে, কক্সবাজার সেন্ট মার্টিন ঘুরতে যাব, এটা আমার জীবন। পরবর্তীতে বউ বাচ্চাদের বিয়ে করে দিয়ে আমি কবরে ঢুকে যাব। এটা কোনো এরকম পৃথিবীতে এরকম মানুষের সংখ্যা লাখ লাখ, লক্ষ লক্ষ মানুষ পৃথিবীতে এইভাবে আসছে, কিন্তু ইম্প্যাক্টফুল মানুষ হওয়া একটু ডিফিকাল্ট। এটার জন্য সে স্যাক্রিফাইসের মানসিকতা লাগে, সে প্রচেষ্টা থাকা লাগে, সেই ধরনের চিন্তা ভাবনা করতে হয়।
আমি চেষ্টা করেছি আজকে তোমাদেরকে দুইটা জীবনের, মানুষ যে ধরনের একটা জীবন, যে জীবনের সে ক্ষণস্থায়িত্বে 70 বছর জিন্দগি ওটাই তার জীবন। তুমি যদি নিজেকে প্রশ্ন করো আমি 70 বছর জিন্দগিতে কি করেছি যে জন্য মানুষ আমাকে স্মরণ করবে বা মানুষ আমাকে মনে রাখবে, আমি আসলে কি করতে পেরেছি, তুমি যদি নিজেকে খুব ভালোভাবে ডিফাইন করার চেষ্টা করো কিংবা হচ্ছে ভাবার চেষ্টা করো, তাহলে তুমি দেখবা ইউ হ্যাভ ডান নাথিং এট দিস মোমেন্ট, তুমি এখনো পর্যন্ত কিছুই করো নাই। তো তাহলে করতে হবে, এখনো বিশ্ববিদ্যালয়ের সামনের পজিশনে এটা করতে হবে। একটা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য কিন্তু বিসিএস ক্যাডার তৈরি করা না, একটা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য কিন্তু জব হোল্ডার তৈরি করা না। একটা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য হচ্ছে টু ক্রিয়েট ইন্ডিভিজুয়ালি, ইন্ডিপেন্ডেন্টলি, ইন্টেলেকচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিভিজুয়াল, বুদ্ধিভিত্তিক স্বাধীন চিন্তার মানুষ তৈরি করাটা হলো একটা বিশ্ববিদ্যালয়ের কাজ। এটা হচ্ছে একটা বিশ্ববিদ্যালয়ের কাজ। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে কখনো জীবনের উদ্দেশ্য এটাই রাখবা না যে আমি খালি একটা চাকরি করব, খাবো দাবো ঘুমাবো দেন কবরে ঢুকে যাবো। এটা এরকম লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষ পৃথিবীতে আসছে আর চলে গেছে, যাদের নাম গন্ধ নিশানা কিছু নেই। আমি চেষ্টা করেছি তোমাদেরকে 7টা স্টেজ, দি পারসুইট অফ হ্যাপিনেস, পারসুইট অফ কুল, পারসুইট অফ পপুলারিটি, পারসুইট অফ প্রেস্টিজ, পারসুইট অফ মানি, পারসুইট অফ এক্সিলেন্স এন্ড পারসুইট অফ ইম্প্যাক্ট। এই যে এই পারসুইট অফ ইম্প্যাক্টফুল জীবনের দিকে যাওয়ার চেষ্টা করতে আমাদের চেষ্টা করতে হবে। যাক, আমি অনেক কথা বললাম, অনেক কিছুই বলেছি। তোমরা কি আমার কথাগুলি কি বুঝতে পারছো? আমি কি তোমাদেরকে বুঝাতে পারছি নাকি মাথার উপর দিয়ে গেছে? জি ভাইয়া, সুন্দরভাবে বুঝাইছেন, থ্যাংক ইউ ভাইয়া। দোয়া করবেন এরকম স্যার, একটা আপনার জীবনের কথা চিন্তা মতো রাখতে যাতে হবে, চলতে পারি। ভিশনারি লাইফ হইতে হবে, লুতু বুতু মার্কা লাইফ হওয়া যাবে না, ভিশনারি লাইফ হইতে হবে। আমার একটা ভিশন থাকবে, আমার প্রত্যেকটা কাজের মধ্যে একটা পার্মানেন্ট লিগাসি থাকবে, পার্মানেন্ট ইম্প্যাক্ট থাকবে, দেন তুমি অন্য মানুষ থেকে আলাদা হইতে পারবে। এটাই হচ্ছে মূল বিষয়। যাক, অনেক কথা বললাম, তো ভালো থাকো সবাই, আমার জন্য দোয়া করিও। ভাই আপনি কি কিছু বলবেন? না মিনাস ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার আজকে ইংলিশ ক্লাস প্লাস মোটিভেশনাল ক্লাসের জন্য। কথাগুলো খুব সুন্দর বলছেন, আমি অনেক কিছু শিখছি। মানে প্রতিটা মানুষের থেকেই শিখার আছে। হ্যাঁ, সে বড় মানুষ হোক, ছোট মানুষ হোক, টিচার হোক। আমি বিলিভ করি যে লোকটা যে রাস্তায় বেরোয়, যে লোকটার সাথে আমার প্রথম দেখা হবে, তার থেকেও আমার কোনো কিছু শিখার আছে। আই অলওয়েজ বিলিভ দ্যাট। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ জি ভাই, দোয়া করেন। আসসালামু আলাইকুম। এই সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া।